আমার নাম কাইফা। আমার স্বামী আমাকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিল, কিন্তু আমার স্বামীর প্রথম স্ত্রী কিছুদিন পর নিজ থেকে আত্মহত্যা করে মারা গিয়েছিল। কিন্তু কেন মারা গিয়েছিল তা আমি জানি না। আমি এখন ওনার দ্বিতীয় স্ত্রী। আমার স্বামীর বাড়িতে গিয়ে আমার স্বামীর প্রথম স্ত্রী কেন মারা গিয়েছিল তা জানার জন্য আমি বেকুল হয়ে যাই। কিন্তু স্বামীর বাড়িতে যাওয়ার কিছুদিন পর আমার সাথে ঠিক একই ঘটনা ঘটল। তখন আমার মরা ছাড়া কোনো উপায় ছিল না। বাকি ঘটনাটা গল্পতেই বলি। কি প্রকাণ্ড একটা বাড়ি, চারদিকে খুব উঁচু করে প্রাচীর দেয়া, লোহার নিশ্চিদ্র গেট, চারপাশে কোনো আলো নেই, সব মিলিয়ে বন্দিখানা বলা চলে। এই বাড়িটাই জিহাদের। কাইফা ভয়ে ঢোক গিলে। কিভাবে এখানে থাকবে সে, বাবা মা, দাদি, নীলু বাবা আর মোজাম্মেলকে ছেড়ে? বাড়িতে ঢোকার পর একজন বয়স্ক পুরুষ আর একজন কম বয়সী মেয়েকে দেখতে পেল ওরা। দুজনই সবুজ পাড়ের সাদা শাড়ি পরে আছে, হাতে মোমদানি। জিহাদ বলল, ইলেকট্রিসিটি নেই, একটু পর চলে আসবে, তোমরা চিন্তা করো না। বয়স্কা পুরুষটি কাইফাকে দোতলার একটা রুমে নিয়ে গেল। রুমটা সাজানো, চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা আছে। কাইফার সাথে নীলু আর মোজাম্মেলও ছিল। পুরুষটি বলল, আপনারা এখন গেস্ট রুমে যান, স্যার আসবে। নীলু জার্নি করতে পারে না, এতখানি জার্নি করে একদম নেতিয়ে পড়েছে সে। তাই কাইফাকে বিদায় জানিয়ে নীলু আর মোজাম্মেল চলে গেল। কাইফার খুব ভয় ভয় করতে লাগলো। চারপাশটা নীরব হওয়ায় গাছের পাতা নড়ার শব্দ কেমন ভয়ঙ্কর লাগছে। তবে সব ভয় ছাপিয়ে আরও একটা ভয় কাইফার মনে দানা বেঁধেই চলেছে। ওই লোকটা কি করবে না করবে, সে তো মানসিকভাবে একদমই প্রস্তুত নয়। এমন সময় জিহাদ রুমে এসে ঢুকল, দরজার ছিটকিনি লাগালো। কাইফা চমকে উঠল, উঁচু স্বরে বলল, আপনি দরজা আটকাচ্ছেন কেন? পরক্ষণেই ভয় কেটে গেল। এই মানুষটি তার স্বামী। কাইফা নিজেকে সামলে জিহাদের দিকে তাকালো। এই প্রথম। মা ঠিকই বলেছে, এই লোক আসলেই সুদর্শন। কানের কাছে রূপালি চুলগুলো মানিয়ে গেছে তার চেহারার। কাইফা দৃষ্টি নামিয়ে ফেলল। জিহাদ বলল, কাইফা তুমি ঘুমিয়ে পড়ো, সারাদিন জার্নি করেছ। কাইফা অবাক হয়ে তাকিয়ে রইল। জিহাদ আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে চুপ করে গেল। কাইফা দেখল পলকেই জিহাদের চেহারা কেমন হিংস্র হয়ে উঠেছে, রাগে কাঁপছে সে। কাইফা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? জিহাদ জবাব না দিয়ে চিৎকার করে ডাক দিল, বাবা বাবা। বয়স্ক পুরুষটি ছুটে আসলো। কাইফাকে অবাক করে দিয়ে জিহাদ সেই পুরুষের গালে প্রচণ্ড জোরে একটা চড় বসিয়ে দিল। পুরুষটি ধপ করে ফ্লোরে পড়ে গেল। বহু কষ্টে সে উঠে দাঁড়ানোর পর আবার জিহাদ একই কাজ করল। এবারের চড়টা আরো জোরে ছিল। পুরুষটির ফ্লোরে পড়ে মাথা ফুলে গেল। জিহাদ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, সোহানার ছবি কই? সোহানার ছবি কই বল। কাইফা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এত বয়স্ক বাবার বয়সী পুরুষের গায়ে কিভাবে হাত তুলতে পারল? কিন্তু পুরুষটির কোনো বিকার নেই, যেন চড়থাপ্পড় খাওয়া একটা স্বাভাবিক বিষয়। সে মাথা নিচু করে বলল, হীরা মামুনি রুমে রেখেছি, ভেবেছি নতুন বউ আসবে, কিছু যদি মনে করে। জিহাদ হাত মুষ্টিবদ্ধ করে বলল, জানিয়ে আয়। 10 সেকেন্ড টাইম। পুরুষটি ছুটে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরই ফিরে এলো একটা বিশাল বাঁধানো ছবি নিয়ে। ছবিটা নিজের হাতে পেয়ে ইশারায়, তারপর নিজেই সেই ছবিটাকে দেয়ালে টানালো। ছবিতে একটা মেয়ে লাল বেনারসি পরে তাকিয়ে আছে, যেন কাইফার দিকেই। জিহাদ ছবিটায় খানিকক্ষণ হাত বুলিয়ে দিল, তারপর কাইফার দিকে তাকিয়ে বলল, এ আমার প্রথম স্ত্রী সোহানা, আমার প্রথম ভালোবাসা। ওকে না দেখলে আমার অস্থির লাগে, কিন্তু ও তো আর এই দুনিয়ার নেই, তাই ওর ছবিটা আমার শোবার ঘরে থাকে। এতে তোমার আপত্তি আছে? কাইফা ভয়ে ভয়ে বলল, না। বেশ, তাহলে ঘুমিয়ে পড়ো। কাইফা বিছানায় শোয়া মাত্র বুঝল যে সে কতটা ক্লান্ত। মানসিকভাবে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙার পর জিহাদকে সে ঘরে দেখতে পেল না। ঘড়িতে দেখল 7টা বাজে। ইস, এত দেরি হয়ে গেছে। খাট থেকে নামার সময় জিহাদ ঘরে ঢুকল। ভ্রু কুঁচকে বলল, তুমি এখনো সাজগোজ করনি কেন?
নতুন বউকে এমন বিধবা বিধবা লাগলে কেমন করে হবে? আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে পরো। আর টেবিলে দেখো মালা আছে, মালাটা পরে নিও। কথাগুলো আদেশের ভঙ্গিতে বলে জিহাদ চলে গেল। কাইফা চোখের পানি মুছল। জিহাদের কথা মতো সেজে নিচে গিয়ে সে অবাক। মিলু আর মোজাম্মেল খাবার টেবিলে বসে আছে জিহাদের সাথে। কাইফাকে দেখে ওদের হাসি আরো বেড়ে গেল। কাইফা এসে একটা চেয়ারে বসল। জিহাদ উঠে চলে গেল কিচেনে। মোজাম্মেল বলল, জানো দুলাভাই আমাদের জিজ্ঞেস করে জেনেছে তোমার প্রিয় খাবার কি, তারপর নিজেই রান্না করেছে। এখনো করছে। কাইফা কি বলবে বুঝতে পারল না, বলল, কি বলছিস? নীলু বলল, হুমবুড়া ভূতে সেই প্রেম যাচ্ছে কাইফাকে পেয়ে। মালা বানায়া নিজ হাতে আবার কাইফাকে পরিয়ে দিচ্ছে। মোজাম্মেল বলল, উফ আপু, তোমার বেশি মুখ চলে। বুড়ো বুড়ো করো না তো, ছোটাপুর কষ্ট হবে। বলেই ওরা হাসতে লাগলো। বাবা থামিয়ে নীলু বলল, যতটা খারাপ প্রথমে ভেবেছিলাম উনি আসলে ততটা খারাপ না রে। কাইফা শুকনো মুখে তাকিয়ে রইল। লোকটাকে তো কাল রাতে খুব খারাপ মনে হয়েছিল। সে কি আসলে ভালো নাকি কাইফা কিছুই বুঝতে পারল না। কাইফা অনেকবার ভেবেছিল নীলুকে গত রাতের ঘটনা খুলে বলবে, কিন্তু তাকে তো একা পাওয়াই যাচ্ছিল না। সারাক্ষণ সে আর মোজাম্মেল জিহাদের সাথেই আড্ডা দিচ্ছিল। কি বাবা খুশি সবাই, কি দরকার আবার সবার মন নষ্ট করার। কাইফা তাই চুপ করেই রইল। কিছুক্ষণ পর নীলু আর মোজাম্মেল চলে যাবে। নীলু আমার ছোট বোন, আর মোজাম্মেল হলো আমার ছোট ভাই। তারা বলল আজ চলে যাবে। মোজাম্মেলের কলেজ খোলা। কাইফা তবুও বলল, আরেকটা দিন থেকে যেতে। জিহাদ হেসে বলল, যেতে চায় আটকাচ্ছ কেন? যখন মন চাইবে তখনই গাড়ি পাঠিয়ে ওদের নিয়ে আসব। চোখের পানি মুছে কাইফা ওদেরকে বিদায় দিল। জিহাদও অফিসে চলে গেল। একবার কাইফার দিকে তাকালো না। কাইফা একা একা কি করবে ভেবে পেল না। সে বাবা নামের পরিচারিকাটির কাছে গেল। বলল, কাল রাতে উনি যেই কাজটা করেছে সেটার জন্য আমি আপনার কাছে দুঃখিত বাবা। মানে আমার শ্বশুর। বাবা চুপ করে রইল। কাইফা আরো কিছুক্ষণ গল্প করার চেষ্টা করল, কিন্তু বাবা বলল, বোমা এ বাড়িতে মালিক শ্রেণীর কারো সাথে অকারণে কথা বলা নিষেধ। এতে মালিকদের অপমান হয়। জিহাদ জানলে খুব রাগ করবেন। কাইফা অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় বাড়িতে একা একা সে করবে তা কি? কোনো কাজও তো নেই। কাইফা দোতলায় উঠে গেল। যাওয়ার সময় বাবা পিছন ডেকে বলল, বোমা চিলেকোঠার ঘরে যাওয়া জিহাদের নিষেধ আছে, ওখানে যাবেন না। বাকি সব চাইলে ঘুরে দেখতে পারেন। কাইফা বেডরুমে এসে বসে রইল। তার ডায়েরিটা বের করল। লিখল, মা, আমার অনেক ভয় করছে। আমি তো এখনো অনেক ছোট, এখনো মানুষের মধ্যে থাকা অন্য রূপ ধরতে শিখিনি। কে খারাপ কে ভালো বুঝিও না। কেন তুমি আমাকে এত দূরে সরিয়ে দিলে? আমার খুব মন চাইছে এসব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসি। কাইফা লেখা বন্ধ করল। দেয়ালে থাকা সোহানার ছবির দিকে তাকিয়ে রইল। ছবিতে সোহানাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। কাইফার মনে হলো ছবিটির হাসির মধ্যে রয়েছে বিদ্রুপ। সে যেন বলছে, দেখেছিস আমার স্বামী এখনো আমাকেই ভালোবাসে। কাইফার হঠাৎ মনে পড়ল যে জিহাদ আর সোহানার তো একটা মেয়ে আছে। সে কি এই বাড়িতে থাকে না? মেয়েটার নাম সম্ভবত হীরা। গতরাতে বাবা বলেছিল। কাইফা হীরাকে খুঁজতে লাগল। দোতলার শেষ ঘরটার দরজা খোলা। কাইফা একটু উকি দিয়ে দেখল একটা 10-12 বছর বয়সী মেয়ের হাত পা বাঁধা। কম বয়সী কাজের মেয়েটি তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ কাইফাকে দেখে কাজের মেয়েটি বিস্ফোরিত চোখে তাকালো। বলল, ম্যাডাম আপনি এখানে এসেছেন কেন? যান তাড়াতাড়ি। কাইফা বলল, তুমি বাচ্চা মেয়েটাকে বেঁধে রেখেছ কেন? বলেই কাইফা হীরার কাছে গেল। হীরা বলল, প্লিজ আপনি আমার বাঁধনগুলো একটু খুলে দিন। কাইফা হীরার দিকে তাকালো। গায়ের রং শ্যামলা, কি টানা টানা চোখ, কি অদ্ভুত মায়া চেহারার। কিন্তু জিহাদ বা সোহানা কারো সাথেই চেহারার মিল নেই। কাজের মেয়েটি বলল, প্লিজ বাঁধন খুলবেন না। কাইফা কোনো কথা শুনল না। বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে ঘটালো অদ্ভুত এক ঘটনা। মুহূর্তেই হীরা প্রচণ্ড হিংস্র হয়ে উঠল। চিৎকার করে বলল, শয়তান, লোভী।
আমার মায়ের জায়গা কাউকে নিতে দেব না বলে আচমকা কাইফাকে চড় মেরে বসল। এগিয়ে এসে কাইফাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কাজের মেয়েটি কোনো রকমে হীরাকে ধরে রাখল। কাইফা ভয়ে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। তার সারা শরীর কাঁপতে লাগল। একটু পর দরজার কড়া নাড়ার শব্দ শুনে সে আরো শিউরে উঠল। কিন্তু ওপাশ থেকে আওয়াজ আসলো, ম্যাডাম, আমি কাজের মেয়ে শিখা, দরজা খুলুন। কাইফা দরজা খুলে শিখাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শিখা বলল, ম্যাডাম, হীরা মামনির মা নেই তো, তাই ও আপনাকে সহ্য করতে পারছে না। এর জন্য ওকে বেঁধে রাখা হয়েছে, নয়তো ও আপনার সাথে বা আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করত। আপনি দয়া করে স্যারকে কিছু বলবেন না, মেয়েটা বড়ই দুঃখী। শিখা নামক কাজের মেয়েটি এই বলে চলে গেল। কাইফা মনে মনে বলল, আমি নিজেও অনেক অনেক দুঃখী। রাতে জিহাদ ফিরার পর কাইফা সবটা বলে দিল। জিহাদ কাইফার মাথায় হাত রাখল, বলল, তুমি আমার স্ত্রী, তোমাকে অনেক পছন্দ করে আমি ঘরে তুলেছি, তোমাকে অপমান করার অধিকার কারণ নেই। এরপর শিখাকে ডাকল জিহাদ, বলল, যাও হীরাকে নিয়ে এসো। শিখা কেঁপে কেঁপে বলল, স্যার মাফ করে দেন, বাচ্চা মানুষ। জিহাদ বলল, আরেকটা কথা বললে তোকে। হঠাৎ কাইফাও ভয়ে কাঁপতে লাগলো। বিচার দেয়াটা আসলেই উচিত হয়নি। শিখা হীরাকে নিয়ে রুমের দরজার কাছে দাঁড়ালো। জিহাদ ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছ, তোমাকে আমি ক্ষমা করব না হীরা। হীরা তার চেয়েও বেশি ঝাঁঝালো কণ্ঠে বলল, 2 দিন পর পর আপনি একটা করে রক্ষিতা ধরে নিয়ে এসে বলবেন এটা আমার মা, আর আপনি কি ভেবেছেন আপনাকে আমি ক্ষমা করব? জিহাদ দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েকে 6 দিন কিছু খেতে দিবে না। শিখা কেঁদে ফেলল, বলল, স্যার, ও এমনিতেই 2 দিন ধরে কিছু খাচ্ছে না, প্লিজ স্যার। জিহাদ বলল, 6 দিন এর আগে এ বাড়ির কোনো খাবার যদি ওকে দিয়েছিস তাহলে তো জানিস আমার কথা অমান্য করলে কি হয়। শিখা হীরাকে নিয়ে চলে গেল। কাইফা কাঁদতে কাঁদতে বলল, বাচ্চা মেয়েটাকে মাফ করে দিন, আমার দোষ সব। জিহাদ কাইফাকে বলল, সতীনের মেয়ের জন্য এত মায়া দেখিও না, ওর ধারে কাছেও যদি তুমি গেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাইফা বলল, আপনি বলেছিলেন আমাকে সহজ হতে সময় দিবেন, তাহলে এখন কেন? জিহাদ বলল, অনেক সময় তোমাকে দিয়েছি, পুরো বাসর রাত আমি পাশের রুমে ছিলাম। হা 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 করে হাসতে লাগলো। যথেষ্ট সময় দিয়েছি। কাইফা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। জিহাদ বাতি নিভিয়ে বেশ কয়েকটা মোমবাতি জ্বালালো। সোহানার ছবির কাছে নিয়েও কয়েকটা মোমবাতি রাখল। বলল, দেখো সোহানা, তোমাকে ছাড়াও আমি চলতে পারি। বলেই কিছুক্ষণ হাসল। কাইফা ভয়ে ভয়ে তাকিয়ে রইল। এরপর জিহাদ বাবার মধ্যেই গা কাঁপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে রুম থেকে সোহানার ছবি নিয়ে বেরিয়ে গেল। কাইফা কি করবে বুঝতে পারল না। জিহাদের গলা শোনা যাচ্ছে, রাগ করে না সোহানা, কোনো রাগ না। কাইফা ভালো করেই বুঝতে পারছে এর মাথায় সমস্যা আছে, সে খুব বড় বিপদে ফেসে গেছে, এখান থেকে পালাতেই হবে। তারপর আমি যখন পালানোর জন্য তৈরি হলাম তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলল, বোমা, তুমি এভাবে পালিয়ে যেও না। জিহাদকে যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার রুমে থাকো, তাও তুমি পালিয়ে যেও না। শ্বশুরেরও কথা আমি কিছুতেই ফেলতে পারিনি, আর তাই শ্বশুরকে বললাম, আপনার ছেলের মাথায় কি কোনো সমস্যা আছে? শ্বশুর বলল, না, সমস্যা নেই, তবে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝে এরকম হয়ে যায়। শ্বশুর অনয় বিনয় করে বলল, মা, তোমার যদি ভয় করে তাহলে তুমি আমার রুমে থাকো, একদিন পার হয়ে গেলেই দেখবে জিহাদ আগের মতো হয়ে গেছে, তোমার সাথে ভালো আচরণ করবে, তাকে ভালো হতে একটু সময় লাগবে, তোমার যত্ন পেলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তবে আমি মনে মনে চিন্তায় পড়ে গেলাম, সুর তার রুমে থাকতে কেন বলল? এর মধ্যেও কি রহস্য আছে? আরও তো অনেক রুম পড়ে আছে, ওই রুমে থাকার কথা না বলে শ্বশুর তার নিজের রুমে থাকার জন্য কেন বলল? ঠিক আছে, দেখি কি হয়। আমি শ্বশুরের রুমে আমার স্বামীর ভয়ে শুয়ে পড়লাম। আমার শ্বশুর নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়ল, আর আমি কাঠে শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসতেছিল না। আমি ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ স্বামীর ডাক শুনতে পেলাম। স্বামী আমার নাম ধরে ডাকতে লাগলো, কাইফা, এই কাইফা, তুমি কোথায়? শুনছো না তোমায় আমি ডাকছি? কাইফা তার স্বামীর কথাগুলো শুনতে পেল।
কিন্তু কোনো উত্তর দিল না। তারপর আমার স্বামী নিশ্চুপ হয়ে ঘুমিয়ে গেছে মনে হয়। আমার শ্বশুর ভেবেছিল আমি ঘুমিয়ে গেছি, তাই শ্বশুর ধীরে ধীরে পাটি থেকে উঠল। আমি লক্ষ্য করছিলাম সুর আব্বা কি করে। তখন শ্বশুর আব্বা দেখলাম আমাকে একটা ডাক দিল, বুমা। যখন আমার কোনো সাড়া পেল না, আবার ডাক দিল। যখন কোনো সাড়া পেল না, তখন চুকেশ থেকে একটা সাদা রুমাল বের করলো, আর সেই রুমালে কি যেন মিশ্রিত করলো। তারপর আমার মুখের উপর ছুঁড়ে মারল। আমি তখন সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর সকাল হলো, আমার যখন জ্ঞান ফিরল, আমি বুঝতে পারছি আমার সাথে কি হয়েছিল। আমার কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হলো। কেন আমার সাথে এমনটা হলো? আমি কি দোষ করেছি এই পরিবারে? আমি তো একটা গরিব ঘরের মেয়ে, কেন আমাকে সুর এবং আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করবে? আমি কি দোষ করেছি? আল্লাহর কাছে বারবার ভিক্ষা চাইছিলাম, আল্লাহ, এ পরিবার থেকে আমাকে বাঁচাও। আমি যখন রুম থেকে বের হচ্ছিলাম, তখন কাজের মেয়েটি আমাকে বলল, ম্যাডাম, আপনি কই ছিলেন? আপনার স্বামী আপনাকে খুঁজছিল। আমি কাজের মেয়েটির সাথে আজ ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম। কাজের মেয়েটি তখন কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার মা আছে, বাবা নেই, কিন্তু আমার মায়ের চিকিৎসা এবং পরিবারের খরচের জন্য এ বাড়িতে বুয়ার কাজ করি। রান্না থেকে শুরু করে সাহেবের মেয়েকে দেখাশোনা সবকিছু আমার করতে হয়। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। কাজের মেয়েটি বলল, কি বলবেন বলেন ম্যাডাম। আমি তখন কাজের মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো এ বাড়িতে অনেকদিন যাবত আছো। আচ্ছা, জিহাদের প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? কাজের মেয়েটি বলল, ম্যাডাম, এ কথা যদি জিহাদ বা তার বাবা জানতে পারে, তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আমি বললাম, কিছুই জানবে না কেউ, তুমি নির্ভয়ে আমাকে বলো। তখন কাজের মেয়েটি যা বলেছিল তা শুনে মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কাজের মেয়েটি বলল, জিহাদ স্যারের প্রথম স্ত্রী সোহানা নিজ ইচ্ছায় দুনিয়া থেকে চলে গিয়েছিল। আমি তাকে প্রশ্ন করলাম, কেন, তার সাথে এমন কি হয়েছিল যে সোহানা নিজ ইচ্ছায় ওপারে চলে গেল? কাজের মেয়েটি বলল, সব কারণ জিহাদের বাবা মানে সোহানার শ্বশুর। সোহানার শ্বশুর সোহানার সাথে অদ্ভুত আচরণ করত। একদিন সোহানার সাথে এমন ঘটনা ঘটিয়েছিল যেটা কোনো বুমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, তাই সোহানার পক্ষেও মেনে নেওয়া সম্ভব হয়নি। সোহানা ম্যাডামকে জিহাদ স্যার খুব ভালোবাসত, আজ সোহানাকে হারিয়ে জিহাদ স্যার পাগলের মতো হয়ে গিয়েছে। আর প্রথম যেদিন আপনি এ বাড়িতে এসেছিলেন, তখন তো আপনি নিজ চোখে দেখতে পেয়েছিলেন জিহাদ তার বাবাকে জোরে জোরে চড় মেরেছিল। জিহাদের বাবা চোরের আঘাত সইতে না পেরে মাটিতে পড়ে গিয়েছিল। এটা তো আপনি নিজ চোখে দেখেছিলেন ম্যাডাম।